জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি টপিক। যে টপিক দেখো, এখানে আজকের যে টপিকটা আলোচনা করা হবে সেটা হচ্ছে থিওরি অফ আইডিয়া আর ফর্ম। কিসের? প্লেটোর দর্শনের যে আইডিয়া এবং ফর্ম তিনি বলতে কি বুঝছেন, অর্থাৎ ধারণা বা আকার, তাকে তিনি ইউনিভার্সালও বলছেন, সেটাকে তিনি কিভাবে ব্যাখ্যা করছেন তার উপরেই আজকে একটি টপিক। এটা সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে তাদের তো কাজে লাগছেই, অর্থাৎ যারা নতুন যারা সেমিস্টার মানে মেজর পেপার রয়েছে তাদের জন্য লাগছে, এবং যাদের প্লেটোর যারা ওয়েস্টার্ন ফিলসফি পড়ছো এখন অন্যান্য ইউনিভার্সিটি তাদের জন্যও কিন্তু এটা কাজে লাগছে। তো দেরি করবো না আর, একদম আমরা চলে যাব অ্যাকচুয়ালি থিওরি অফ আইডিয়া বা থিওরি অফ ফর্ম বলতে আমরা কি বুঝি সেই বিষয়কেই আজকে আলোচনা করব, যে এটা আসলে কি জিনিস। তো চলো আমরা ধীরে ধীরে যাই। তো যারা এখনো প্লেটোর সম্পর্কে, আমি একটা অলরেডি ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেটাকে দেখে নিও, যে তিনি জ্ঞানকে ব্যাখ্যা করছেন হোয়াট ইজ নলেজ, অর্থাৎ নলেজ কি সেটা আলোচনার পূর্বে তিনি হোয়াট ইজ নট এ নলেজ, দ্য পারসেপশন ইজ এ নলেজ, এক সময় বলা হয়েছিল যে নলেজ ইজ পারসেপশন, কিন্তু তিনি তাকে মানে যে ভুল প্রমাণ করছেন কতগুলি যুক্তির মাধ্যমে, তার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো আজকের যে টপিক আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধারণাবাদ বা আকারবাদ, দ্য থিওরি অফ আইডিয়াস অর ফর্ম। তাহলে প্লেটোর এই তত্ত্বকে আলোচনার মানে প্রথমেই আমরা বিষয়কে একটু বলে দিই, যে তিনি নলেজ, তিনি যে ধারণা বা আইডিয়া বা জ্ঞানের কথা যিনি বলছেন সম্পূর্ণই কিন্তু অ্যাকচুয়ালি সক্রেটিস যেমন ভাবেন তিনি সেটাকে শুধু লিখনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। দেখো এখানে যে যথার্থ যে জ্ঞানের বিষয়, আমাদের যথার্থ জ্ঞানের বিষয়বস্তু প্লেটোর মতো কি হবে? নিত্য এবং অপরিণামী। তার নিত্য মানে কি? যা শাশ্বত, যা সনাতন, অর্থাৎ যার উৎপত্তি নেই, যার বিনাশও নেই। তাহলে এই যে উৎপত্তি নেই, যার বিনাশ নেই, এটা ইন্দ্রিয়ের মাধ্যমে জানা যাবে না। কেন? কারণ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যাকে জানবো সেটা সাংস পদার্থ, অর্থাৎ যাকে জানবো সেটা কি? বিকারী পদার্থ, অর্থাৎ উৎপত্তি আছে এবং বিনাশ আছে। আমরা যা দেখি এই জগতে, যা দেখি, তার নলেজ থিওরির মধ্যে তিনি বারে বারে একে বলছেন, অ্যাকচুয়ালি তোমাদের ওই থিওরি দেওয়া হয়নি, কিন্তু পারসেপশন ইজ নট এ নলেজ, সেখানে কিন্তু বিষয়কে ব্যাখ্যা করা হয়েছে, তোমরা ওটাকে দেখে নিও, যে আমরা এই জগতে যা দেখছি তার উৎপত্তি আছে কিন্তু বিনাশ আছে, কিন্তু তার যে, অর্থাৎ গরুকে দেখছি, গরু উৎপত্তি আছে, বিনাশ আছে, কিন্তু গোত্র যে জাতি ধর্ম সেটার কিন্তু বিনাশ নেই। তার মানে সেটা আমার মনে আছে। বাংলা কথায় যদি সোজা কথায় বলি, তোমাদের যদি বলা হয় যে আপেল, যদি বলা হয় আপেল, বলার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে একটা আপেলের ছবি উঠে আসে, যেটা কোথায় রয়েছে? বুদ্ধিতে রয়েছে, সেটা তোমার সামনে নেই। তাহলে সেই রকম, তাহলে তাকে আমরা কি করব? তাকে ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারি না, তাকে কিসের মাধ্যমে? দেখো এই মাত্র বলে দিলাম, বিচার বুদ্ধির মাধ্যমেই জানা যায়। এবং যাকে বিচার বুদ্ধির মাধ্যমে জানা যায়, যাকে বুদ্ধির মাধ্যমে জানা যায়, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা, তার নাম প্লেটো বলছেন যে সেটা আমাদের কি? সেটা আমাদের ফর্ম। অর্থাৎ তাহলে প্লেটোর মতে ধারণা কি? যে যা যথার্থ জ্ঞানের বিষয়, যা নিত্য ও অপরিণামী, এমন বিষয়কে যা আমাদের শুধুমাত্র বুদ্ধির মাধ্যমেই উপলব্ধি করতে পারি, তাকেই আমরা কি বলতে পারি? আকার বলতে পারি। আর এই আকারকে মানে আকারকে তিনি কি বলছেন? তিনি ধারণা বলছেন, দ্য আইডিয়া। আইডিয়া বলতে আমাদের অনেক সময় বলি, আমার একটা আইডিয়া এসে গেছে, তার মানে আমার একটা বুদ্ধি এসে গেছে, বা আমার একটা পন্থা এসে গেছে, এরকম নয়। অর্থাৎ আমার যে শাশ্বত চিরন্তন সত্তা, যে সত্তার উৎপত্তি নেই, বিনাশ নেই, অর্থাৎ যা চিরনিত্য, মুক্ত, বুদ্ধ, শুদ্ধ, ইন্ডিয়ান ফিলসফি হলে তাকে কি বলা হবে? ব্রহ্ম বলা হবে। যা নিত্য, মুক্ত, বুদ্ধ, শুদ্ধ, সচ্চিদানন্দ স্বরূপ, তাকে কি বলেছেন? বেদান্ত দর্শনে বলা হয়েছে মানে ব্রহ্ম। আর এখানে তিনি সেই বিষয়কেই বলছেন যে আকার বলছেন, অর্থাৎ আকারকে তিনি আইডিয়াও বলছেন। আর এই আকার বা আইডিয়াকে অনেক সময় মানে তিনি কি হিসেবে ব্যবহার করছেন? ইউনিভার্সাল, অর্থাৎ সামান্যের ধারণা। তার মানে তিনি অটোমেটিক্যালি দেখো দুটো জিনিসকে স্বীকার করছেন,
এক, আমরা যখন না জেনেও, অর্থাৎ আমরা যখন পড়ছি না তখন আমরা জেনে যাচ্ছি তিনি এক তো সামান্য যখন ইউনিভার্সালকে স্বীকার করছেন, তাহলে তিনি কিন্তু পার্টিকুলারকেও স্বীকার করবেন, দ্য পার্টিকুলার ফর্মকে স্বীকার করবেন, পার্টিকুলার অর্থাৎ বিশেষকেও স্বীকার করবেন। তাহলে আমরা আরেকটু ভিতরে যাই, তাহলে তিনি আকার বা ধারণা আসলে কি, তাহলে আকার বা ধারণা, হোয়াট ইজ দ্য ফর্ম অর আইডিয়া, ওখানে আমরা একটু শুনলাম। তাহলে এখানে দেখি, অর্থাৎ যা অনেকের মধ্যে অনুগত। আমরা দুটো বিষয়কে জানি, যারা মাধ্যমিক পড়েছো, হায়ার সেকেন্ডারি পড়েছো, ইংলিশ পড়েছো, বাংলা পড়েছো, সেখানেও তোমরা দেখবে মানে গ্রামারের সময় বলা হয়েছিল নাউন, দ্য কমন নেম অ্যান্ড দ্য প্রপার নাউন, কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। সেখানে কিন্তু বলা হয়েছে কমন নাউন কি, সব কিছু, অর্থাৎ জাতিকে যা বা কোনো ব্যক্তিকে, অর্থাৎ জাতির কোনো জাতিকে বা কোনো ক্লাসকে যা রিপ্রেজেন্ট করে, তার মানে সেই জাতির অন্তর্গত যত বস্তু বা ব্যক্তি আছে সব একই ধরনের বা একই তার কি এমন একটা সাধারণ বিষয় থাকবে যেটা সবার মধ্যেই আছে। যেমন মানুষকে যখন আমি ভাবি, তাহলে মানুষ অ্যাজ দ্য কমন নাউন, তাহলে মানুষ কি হবে, মানুষ হবে হচ্ছে সামান্য। কেন? কারণ মানুষের মধ্যে মনুষ্যত্ব বা বুদ্ধিবৃত্তি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সাধারণভাবেই বর্তমান। কিন্তু প্রপার নাউন কি হবে, প্রপার নাউন মানে বিশেষ কি হবে, যদি আমি বলি যে বিপ্লব বিশ্বাস, বিপ্লব যদি বলি, সে বিপ্লব বলার সঙ্গে সঙ্গে কি হবে, বিপ্লব বলার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে সেটা প্রপার নাউন মানে বিশেষ। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে প্রপার নাউন বা কমন নাউন, এটা দিয়ে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো সেম জিনিসই বলা হয়েছে, অনেকের মধ্যে যা অনুগত, অর্থাৎ অনেকের মধ্যে যা সাধারণভাবে বর্তমান, তা সাধারণভাবে বর্তমান। তাহলে মানুষ একটা ক্লাস, তাহলে জগতের সম্পূর্ণ মানুষ, এই মানুষের মধ্যে কি আছে, মনুষ্যত্ব বোধ বা মনুষ্যত্ব যা শাশ্বত, যা চিরন্তন, যা নিত্য, মানুষ থাক আর না থাক সেটা কিন্তু থাকেই। তাহলে এই রকম বিষয়কে তিনি কি বলছেন, ধারণা বা আকার বলছেন, যাকে আধুনিক বা সেই যুগে বা তিনি কি বলছেন, এটাই সামান্য, অর্থাৎ দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল। এই যে কমিউনিটি অর্থাৎ কমন বিষয়, যে সাধারণভাবে যা বর্তমান, তাকে তিনি কি বলবেন, তিনি বলছেন সামান্য। আর এই প্রসঙ্গে আমরা যে বিংশ শতাব্দীর যে বার্টন রাসেল, তিনি বলছেন কি, there is something is great important of Plato's doctrines which is not traceable in these procedures, অর্থাৎ and it is the theory of ideas or form। তার মানে তিনি কোথায় বলছেন, এটা হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফিতে বার্টন রাসেলের একটা বই, সেখানে তিনি বলছেন প্লেটোই এমন একজন দার্শনিক যিনি একটি তাৎপর্য বিষয়ের উল্লেখ করেছেন, সেটা কি, যা পূর্ববর্তী দার্শনিকদের মধ্যে বা পূর্ববর্তী যে দার্শনিক তার পরম্পরার যে দার্শনিক রয়েছে তাদের মধ্যে পাওয়া যায় না। আর সেটাই কি, সেটা হচ্ছে দেখো ধারণাবাদ বা আকারবাদ। এটা কে বলছেন, বার্টন রাসেল তার থিওরিতে বলছেন, তার বইয়ের মধ্যে ও দ্য ওয়েস্টার্ন ফিলসফি, দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফিতে তিনি বলছেন। তাহলে সামান্য কি, যা বিশেষ, অর্থাৎ যা অনেকের মধ্যে সাধারণভাবে অনুগত বা সাধারণভাবে বর্তমান। তাহলে এই ধারণা তত্ত্বকে প্লেটো দুই ভাবে আলোচনা করেছেন, এক তো যৌক্তিক দিক আলোচনা করেছেন, লজিক্যালি আলোচনা করেছেন, আর একটা আলোচনা করেছেন অধিবিদ্যক, কিন্তু দুটোই আংশিক, অর্থাৎ কিছুটা যৌক্তিক কিছুটা অধিবিদ্যক। তার মানে একটা থিওরিকে আলোচনা করছেন কিন্তু সেই থিওরিটাই কিছুটা যৌক্তিক আলোচনা করেছেন, যৌক্তিক দিক দেখিয়েছেন, কিছুটা মেটাফিজিক্সের মেটাফিজিক্যাল দিক তিনি দেখিয়েছেন। তাহলে আমরা বিশেষত যৌক্তিক দিক এবং মেটাফিজিক্স যে দিকটা রয়েছে সেটাকে আমরা দেখব এবং এই থিওরিকে বোঝার চেষ্টা করব। তাহলে দেখো যৌক্তিক, প্লেটো বলছেন যে এই যে জগৎ, এই জগতের যৌক্তিক অংশে প্লেটো কি বলছেন, জাতিবাচক শব্দের ধারণা বিশ্লেষণ করার চেষ্টা করছেন। জাতি মানে ক্লাস কনসেপ্টকে, ক্লাস কনসেপ্ট, আমি কোন শ্রেণী, আমি হচ্ছে মানুষ শ্রেণীর অন্তর্গত। তাহলে গরু
গরু শ্রেণীর অন্তর্গত। তার মানে গরু বলার সঙ্গে সঙ্গে জগতের সমগ্র গরুকেই তোমাকে ধরতে হচ্ছে। মানুষ বলার সঙ্গে সঙ্গে আমি তুমি সবাই এই মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত ধরতে হচ্ছে। এই শ্রেণীর ধারণার অস্তিত্বের মানে ধারণার প্রতিপাদন করছেন। তিনি বলছেন কি যে মানে এই যে বাক্যগুলি আমি যখন বলি সেই সঙ্গে জাতিবাচক শব্দগুলিও ব্যবহৃত হয়, অর্থাৎ জাতিবাচক শব্দগুলি আমি কি করি, তাহলে আমি এখানে কি করি, আমার জাতিবাচক শব্দের ধারণারও ব্যবহার করি। তাহলে জাতিবাচক যে শব্দগুলি সেই শব্দগুলি যখন আমি উচ্চারণ করি বা নামবাচক যে শব্দগুলি রয়েছে সেগুলি যখন ব্যবহৃত হয় শুধুমাত্র ভাষার অন্তর্গতই বিশিষ্ট নাম বা শব্দতে ব্যবহৃত কিন্তু হয় না, জাতিবাচক শব্দ ব্যবহার হয়। যেমন যখন আমি মানুষ বলি, অর্থাৎ আমি যখন বলি যে মানুষ, কুকুর, ছাগল, গরু, ভেড়া ইত্যাদি সব কিছু বলি বা সম্বন্ধসূচক শব্দকেও যখন ব্যবহার করি, এখানে দেখো সম্বন্ধসূচক শব্দ বলছে সাদৃশ মানে অ্যালাইক বা আগে, বিফোর, এই যে যে শব্দগুলি ব্যবহার করি এই শব্দগুলি ব্যবহারের সঙ্গে সঙ্গেই প্লেটোর মতে এইসব কি হয়, নামবাচক শব্দের মতো জাতিবাচক শব্দ কিন্তু আসলে অর্থহীন নয়। তারা কি করে, কোনো মন অতিরিক্ত ভাবে কোনো না কোনো বস্তুকেই নির্দেশ করে। তার মানে প্লেটো যদি কোনো ধারণা বা আকারকে, অর্থাৎ ধরো বিড়ালের ধারণা, যখন বিড়াল শব্দটা উপস্থাপন করছেন যে এটি বিড়াল, তখন সঙ্গে সঙ্গে শুধু সেই বিড়ালকেই নির্দেশ করে না, সঙ্গে সঙ্গে সমগ্র জগতের কি করে, বিড়ালের ধারণাকে প্রতিপাদন করে। ওই একটি শব্দ যে এটি বিড়াল, যখন বলা হয় এটি বিড়াল, তার মানে কি, তার মানে হচ্ছে এটি সেই বিড়াল শ্রেণীর অন্তর্গত। আর এই যে ধারণা যে এটি বিড়াল যখন বলার সঙ্গে সঙ্গে সমগ্র জগতের, সমগ্র জাতির বিড়ালের মানে তোমার ক্যাপচার করে নিচ্ছ, অর্থাৎ শ্রেণীকে আলোচনা করছো, এটাকেই ধারণা বলে। এইবার তোমার সঙ্গে বিড়াল নেই, যদি বলা হয় এখানে বিড়াল নেই, তাহলে দেখো তোমার এখানে বিড়াল নেই বলার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে বুদ্ধিতে এক ধরনের বিড়ালের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি উৎপন্ন হবে, আর এটাই ধারণা। কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি এই জাতিবাচক শব্দ বিড়াল, দেখো এখানে বলা হয়েছে, একদম পরিষ্কার করে বলা হয়েছে বিড়াল অর্থহীন নয়, অর্থাৎ কোনো না কোনো বিষয়কে অবশ্যই নির্দেশ করে। তা তো অবশ্যই নির্দেশ করে, কোনো জাতিকে নির্দেশ করে। যখন আমরা বলি এটি বিড়াল, সঙ্গে সঙ্গে সেই বিড়াল শব্দটিকে, সেই সম্পর্কের জাতিকে কি করে, সে ইন্ডিকেট করে। তাহলে এই দেখো পরের টপিকে এটা আর একটু ভাবে বলা হয়েছে, বিড়াল যে শব্দ সেটি বিড়ালকে নির্দেশ করে না, তা নির্দেশ করে সমস্ত বিড়ালের মধ্যে যা উপস্থিত সাধারণভাবে বর্তমান। তাহলে আমি সেই জাতিকে যখন প্রত্যক্ষ করতে যাই, জাতিকে প্রত্যক্ষ করলে কি করতে হবে, অর্থাৎ তার মধ্যে সাধারণভাবে যা বর্তমান। তাহলে বিড়ালকে, এই বিড়াল যখন বলছি, সেই বিড়াল শুধু বিড়ালকেই প্রত্যক্ষ করছে না, এই জগতের বিড়ালকে প্রত্যক্ষ করছে। তাহলে সেটা কি, তার জাতি। তাহলে তার মধ্যে কি আছে, তার মধ্যে আছে বিড়ালত্ব। তাহলে বিড়ালত্বকে আমরা কি করি, প্রত্যক্ষ করি। ঠিক আছে, প্লেটো এই বিড়ালত্ব কি, এই যে যে ধারণা, এই যে যে বিষয়, এই যে যে ক্লাস কনসেপ্ট, এটাকেই কিন্তু প্লেটো কি বলছেন, এটাকেই প্লেটো বলছেন ধারণা বা আকার। বোঝা যাচ্ছে? তোমরা অবশ্যই দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমি বলছি তোমাদের, তো বলতেই হচ্ছে তোমরা করো, কমসে কম লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং পাশাপাশি বন্ধুদের, সত্যিই বন্ধুদের কাছেও ছড়িয়ে দাও যে তোমরাও দেখো। বা তোমাদের যে ভালো না লাগে তোমরা কমেন্ট করে জানাও যে স্যার এইভাবে পড়াবেন, একটু অন্যভাবে পড়ান, আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি ম্যানুয়াল ক্লাসও তোমাদের করাতে পারি, সে কোনো সমস্যা নেই। আমি প্রথমে এটা ভাবছিলাম যে অনলাইন করাই, যে অনলাইনে করাই, তারপর দেখলাম যে না, ঠিক আছে অফলাইনে চলুক কিছুদিন, তারপরে অনলাইন করি। তো তোমাদের সামনে লজিকের যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে, সেট থিওরির উপর মানে ইস্যু হচ্ছে, সামনের ক্লাস অবশ্যই অনলাইন হবে, এবং সেটা দুপুরে এই টাইমে হবে, মানে এর একটু পরেও হলে হতে পারে। তোমরা দেখো, তখন অনলাইনেও ক্লাস নেবো এবার।
এবং পাশাপাশি কিছু তো নিচ্ছিও, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এক্ষেত্রে যে সামান্যের ধারণা আমরা পেলাম, তাহলে একইভাবে তাহলে মানুষের ক্ষেত্রে কি হবে? মনুষ্যত্ব, টেবিলের ক্ষেত্রে টেবিলত্ব। তার মানে এই জগতে যা আছে প্রত্যেকটা একটা ক্লাস, এবং তার প্রত্যেকটা সেই কি ক্লাসের অনুলিপি হতে পারে। তার মানে আমি যখন কম্পিউটার বলছি, তার মানে আমি যে কম্পিউটারটা কাজ করছি সেটা কি আসলে কোনো একটা ধারণার বহিঃপ্রকাশ। তার মানে উৎপত্তি আছে, বিনাশও আছে, কিন্তু সেই কম্পিউটারোত্তর আর কিন্তু বিনাশ নেই। এটা কি তিনি বলতে চাইছেন। এবার দেখো অধিবিদ্যক অংশে তিনি কিভাবে ব্যাখ্যা করছেন। অধিবিদ্যক অংশের যে স্বরূপ, অধিবিদ্যক অংশে প্লেটোর ধারণা বা আকারের স্বরূপ উল্লেখ করেছেন। অ্যাকচুয়ালি স্বরূপ মানে অ্যাকচুয়ালি ধারণা কেমন টাইপের। তা দেখো প্লেটোর মতে ধারণা একটি নয়, প্লেটো একটি ধারণার কথা বলেননি, তিনি বলছেন ধারণা অনেক। এই জগতে ধারণাময়, তার মানে প্রত্যেকটা শ্রেণীর জন্য এক একটা ধারণা। যেমন মানুষ যদি কোনো শ্রেণীর ধারণা হয়, তাহলে বিড়ালও কোনো শ্রেণীর ধারণা হবে। তার মানে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ যে প্লেটো একটা ধারণাকে স্বীকার করবেন না, প্লেটো অনেক ধারণাকে স্বীকার করছেন। এবং তিনি বলছেন প্রত্যেকটি স্বক্ষেত্রে আদর্শ ধারণা। মানুষের ক্ষেত্রে মনুষ্যত্ব এটা একটা আদর্শ ধারণা। প্রত্যেকটি ধারণা কি ইউনিক। কেন? ওই যে সামান্য, কি সামান্য হচ্ছে অনেকের মধ্যে যা সাধারণভাবে বর্তমান, তাহলে আমি গরুর থেকে আলাদা কেন? কারণ আমার যে আইডিয়া বা আদর্শ সেটা অন্যের থেকে ইউনিক। মনুষ্যত্ব বিড়ালত্বর থেকে ইউনিক, বিড়ালত্ব কুকুরত্বর থেকে ইউনিক, কুকুরত্ব গোত্তর থেকে ইউনিক। এই জন্যই তো ওকে কুকুর শ্রেণীর অন্তর্ভুক্ত রাখা হয়েছে। তোমাকে যদি বলে, মনে করো এরকম একটা বিষয়কে দেওয়া হলো, ধরো এই পাশে আমি করে দেখাই যে এইরকম একটা, মনে করো এটি জগৎ। এবার এখানে বলা হলো যে এখানে শুধু 1 2 3 4 5 লেখো, আর এটার আর একটা দেওয়া হলো যে এটায় 6 7 8 না 1 সংখ্যার ঘর লেখো এটায়। তাহলে 1 সংখ্যার ঘর কত হবে? 1 থেকে 9 পর্যন্ত। তাহলে এটা ওটার থেকে আলাদা, তাহলে এটা 2 সংখ্যার বলছে, তাহলে 11 থেকে 99, তাহলে এটা 2 সংখ্যার ঘর। তাহলে তুমি কি দিয়ে আলাদা করছো? তার মানে এটি ইউনিক। ইউনিক কি? এর মধ্যে একত্ব আছে, ওর মধ্যে দ্বিত্ব আছে। তাহলে তৃত্ব যার মধ্যে থাকবে তাহলে সেটা 3 ঘরের মধ্যে থাকবে। এইভাবে তাহলে মানুষ কুকুর থেকে আলাদা কেন? কারণ কুকুরের যে ধারণা আর মানুষের ধারণা ইউনিক। বোঝা গেল? এবং এই যে দেখো এই বিষয়, এই যে ইউনিক বা এই যে প্রত্যেকটি ধারণা ইউনিক হবে, স্বয়ং সম্পূর্ণ, স্বনির্ভর সত্তা, অপরিণামী, স্বয়ং সৎ, ইন্দ্রিয়াতীত, অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে একে জানা যাবে না, যা বুদ্ধি গ্রাহ্য এবং সম্ভবত ঈশ্বর সৃষ্টি। এখানে ইনি একটু আলাদা করে বলছেন, সম্ভবতর কথা বলছেন ঈশ্বরের ক্ষেত্রে। কারণ বুদ্ধি বলছে যার আমাদের বুদ্ধি পার্শিয়াল বুদ্ধি, আমরা ডেকার্টকে যখন পড়ি খুব সুন্দর আমরা বুঝতে পারি সেখানে যে বিষয়ত আবার যে লাইব্রেরিজকে পড়ি যখন, সেখানেও আমরা দেখতে পাই যে এই যে আমাদের বুদ্ধি মানে অ্যাকচুয়ালি ঈশ্বরের ধারণা আমরা কিভাবে যাচ্ছি, যে আমাদের যখন বুদ্ধি, সেই বুদ্ধিটা কি হয়, কত সময় ভ্রান্তি হয়, কিন্তু সর্বশক্তিমান যে সত্তা, অপরিণামী এবং স্বয়ং সৎ, সে তো কোনোদিনও ভুল হতে পারে না, তবু আমাদের ভুল হয়। তার মানে আমরা পার্শিয়াল। তার মানে আমাদের এই যে বুদ্ধির ধারণা বা বুদ্ধি কোথাও না কোথাও সেই চূড়ান্ত রয়েছে, তা সেটা কি তার ঈশ্বরের মধ্যে হতে পারে, যিনি নিত্য বুদ্ধ শুদ্ধ মুক্ত, তার মধ্যে হতে পারে। যেমন লাইবনিজের আমরা যখন ইসেকে দেখি, মোনাডের ধারণা, সেখানেও মোনাডের উপরেও আমি ভিডিও দিয়ে রেখেছি, তোমরা সেটাকেও দেখতে পারো। তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য প্রতিটি জগতে বস্তু বা ধারণার আংশিক বা মানে প্রকাশ বা অনুলিপি, মানে কপি বলছেন তিনি। অর্থাৎ এই যে ইন্দ্রিয় জগতে আমরা যা দেখি, তার ধারণা কি আমার বুদ্ধি লব্ধ, অর্থাৎ আমার বুদ্ধিতে রয়েছে। তার মানে সেটা কি ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়ের বাইরে, অর্থাৎ আমি বিড়ালের ধারণা আছে, বিড়ালত্বকে জানি, কিন্তু যখন আমি বিড়ালকে দেখি সেটা কি, সেটা ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল। সেটা কি হতে পারে? উৎপত্তি আছে, তার বিনাশও আছে।
তাহলে সেটা ওই যে ধারণা, ওই যে মানে আমার বিরলত্বের যে ধারণা, তার কিন্তু প্রত্যেকটা এক একটা কি কপি মাত্র, তাছাড়া আর কিছুই নয়। কারণ এই দেখো পরের লাইনে বলছে ধারণার উৎপত্তি নেই এবং বিনাশও নেই। তাহলে বিশেষ মানুষের, তাহলে এই যে বিড়াল, বিশেষ বিড়ালের মৃত্যু হবে, বিশেষ বিড়াল জন্মগ্রহণ করবে, কিন্তু বিড়ালত্ব যে ধারণা, যে ক্লাসের যে ধারণা, তার কিন্তু জন্মও নেই, মৃত্যু নেই। মনে থাকে জানো, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি, তাহলে এখানে বলা হচ্ছে যে বিড়ালটা হচ্ছে কি পার্টিকুলার, মানে বিশেষ, কিন্তু বিড়ালের ধারণা, সেই বিড়ালত্ব মানে ক্লাসের যে কনসেপ্ট, সেটা কিন্তু আমার ইউনিভার্সাল। তাহলে এখানে দুই ধরনের জগৎকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, একটা ইউনিভার্সাল আর একটা পার্টিকুলার। বুঝতে পারছো? তাহলে একটা আমরা পেয়ে যাচ্ছি এই ফর্ম থেকে আমরা পেয়ে যাই ফর্ম মানে গঠন বা আকার বা ধারণা, এর থেকে আমরা দুই ধরনের জগৎকে পেয়ে যাচ্ছি, একটা ইউনিভার্সালের জগৎ, একটা পার্টিকুলার জগৎ। কিন্তু তিনি দুই ভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। তো বিশেষ মানুষ প্রসঙ্গে যখন মনুষ্যত্বের ধারণাটি জন্ম হয় না, বিশেষ মানুষের মৃত্যু হলে মনুষ্যত্বের ধারণারও মৃত্যু হয় না। পরিষ্কার, এ তো আমাদের কাছে পরিষ্কারই হয়ে গেছে যে যখন ধারণা আমাদের আছে, বিশেষ ধারণা অর্থাৎ সামান্যের ধারণা, তার মানে সবার মধ্যে যা অনুগত, এবার তাহলে মানুষ মারা গেলেও সেই ধারণার মনুষ্যত্বের মারা যায় না, আবার মানুষ জন্মগ্রহণ করলেও মনুষ্যত্ব নতুন করে জন্মগ্রহণ করে না। তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন, দেখো এর থেকে পরিষ্কার আর কোন ফিলসফার কিভাবে বলবেন? আর বাদ বাকি সবই জটিল বলতে গেলে, এটাই মোটামুটি একটু সোজা। তো বিশেষ জগতের যে জগৎ স্বতন্ত্র, সেখানে অজস্র ধারণা আছে যাদের কোনোটি তুচ্ছ নয়। এটা একদম বেসিক, তিনি তার আগেরটাই বলে দিয়েছেন। যেমন বিড়াল মানুষ থেকে তুচ্ছ নয়, অর্থাৎ বিড়ালত্বের ধারণা, প্রত্যেকটা ধারণাই ইউনিক তিনি বলছেন। তাহলে মানুষত্বের ধারণা আর বিড়ালত্বের ধারণা যে বিষয়টা রয়েছে, এগুলি কোনোটার থেকে ছোট নয়। এখানে কিন্তু আর একটা বিষয়কে তোমাদের বলে দিই, যেমন প্রাণ কিন্তু কোনোটা থেকে কোনোটাই ছোট নয়। তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি যে ধরো আমরা কিভাবে বলতে পারি, যেমন কোনো বস্তু সম্বন্ধে ধারণা, এখানে দেখো উদাহরণ হিসেবে বলা হয়েছে যে সম্বন্ধের ধারণা, গুণের ধারণা, কর্মের ধারণা, মূল্যের ধারণা আছে, তেমনি টেবিলের ধারণা আছে, সজ্জার ধারণা বা চেয়ারের ধারণাও আছে। তাহলে ক্ষুদ্রত্বের ধারণা, তাহলে দেখো এগুলি সব কতগুলি ধারণার কথা বলছে। তাহলে শব্দের ধারণা, স্বাস্থ্যের ধারণা, স্থিতির ধারণা, তাহলে সৌন্দর্যের ধারণা, কল্যাণেরও ধারণা আছে। তাহলে এগুলি কি? তাহলে ধারণা অজস্র। তাহলে কল্যাণের ধারণা যে আছে, সেটাকে দেখো তুমি কল্যাণকে ছুতেও পারো না, দেখতেও পারো না, বুঝতেও পারো না, তুমি কি করো? বুদ্ধির মাধ্যমে সেটাকে অনুভব করো, ঠিক আছে? কিন্তু আর বাদ বাকি তুমি ছুঁয়ে দেখতে পারো, কিন্তু সেই সামান্যকে ছুঁয়ে তুমি দেখতে পারবে না। সেটা কোথায়? ট্রান্সেন্ডেন্টাল জগতে, অতিবর্তী জগতে সেটা বিদ্যমান। রিপাবলিক গ্রন্থে, অর্থাৎ প্লেটোর রিপাবলিক নামে একটা গ্রন্থ রয়েছে, অর্থাৎ রিপাবলিক, তার মধ্যে আমরা একটা দৃষ্টান্ত তিনি দিয়েছেন, সেই দৃষ্টান্ত তিনি উদাহরণ হিসেবে ব্যাখ্যা আমরা এখানে করব। দেখো এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে যখনই একাধিক বস্তু বা ব্যক্তির সাধারণ নাম থাকে, তখনই তাদের সাধারণভাবে একটি ধারণা বা আকার হয়। যেমন ধরো টিচার কিন্তু একটা ধারণা, তাহলে সেখানে বিশেষ টিচার হবে আবার। তাহলে প্রত্যেকটা শব্দ যখন আমরা উচ্চারণ করব, তার প্রত্যেকটারই এক একটা করে ধারণা আছে। তার সেখানে তিনি উদাহরণ হিসেবে ব্যাখ্যা করছেন যে এই জগতে শয্যা নামে অনেক শয্যা আছে, মানে বেড, বা এটাকেই আমরা যদি আরো অন্যভাবে বলি যে এই জগতে সাইকেল নামে অনেক সাইকেল আছে, কিন্তু যে সাইকেলের যে ধারণা, সেটা কিন্তু আমার একটাই। তাহলে এখানে যদি আমরা এইভাবে বলি যে শয্যা নামে অনেক শয্যা আছে, কিন্তু শয্যার ধারণা বা আকার কিন্তু একটি। কেন? কারণ যে আকার দিচ্ছেন, বা তোমার বাড়িতে তুমি ধরো মিস্ত্রি নিয়ে এসেছো, সেই মিস্ত্রিকে বললে একটা আমার বেড বানিয়ে দাও, শোয়ার বেড বানিয়ে দাও, সেখানে দেখলে একটা পা ছোট বানিয়েছে, আর একটা পা, তার তিনটে পা দেখালো বড়, তুমি কি নেবে? ওটা কোনো দিনও নেবে না। কেন? তুমি বলবে এটা বেড হয়নি, এক পা ছোট রয়েছে। বা ধরো বেঞ্চের মতন বানিয়ে দিল, তুমি কি নেবে? সেটাও তো চার পাই আছে, কিন্তু দেখো বেঞ্চের থেকে শয্যা, তার কি হয়েছে? বেড
এই বেডের ধারণা আলাদা, সামান্যের ধারণা আলাদা। তাহলে সেই ধারণাকে কেন্দ্র করে তোমার ভেতরে একটা সজ্জার ছবি কিন্তু আছে। তাহলে সেই সজ্জা তুমি যে কোনো জায়গায় গিয়ে বেড দেখলে, মানে বিছানা দেখলেই তুমি বুঝতে পারো, কারোটা হয়তো একটু দামি, কারোটা একটু কম দামি, কিন্তু শোয়ার জায়গা তুমি কিন্তু ঠিকই বুঝতে পারো যেটা কিন্তু সেই শোয়ার বেড। এটা কেন? কারণ সেই ধারণা তোমার মধ্যে, এই জগতের সমগ্র বেডের ধারণা, তোমার সমগ্র বেড সম্পর্কে ধারণা দেখালো তুমি নাও চিনতে পারো, কিন্তু সেই বেডের ধারণা, যে শোয়ার বেড কোনটা, তার কিন্তু ধারণা তোমার একটাই। বেড প্রচুর থাকতে পারে, কিন্তু তার ধারণা আমাদের কি থাকবে? একটাই। আর সেই ধারণার এই যে জগতের প্রত্যেকটা বেড এক একটা কি অনুলিপি বা কপি মাত্র। তার মানে এখানে দেখো, জগতের বিভিন্ন সজ্জাও তেমনই সত্য নয়। কেন? কারণ আমরা যা দেখি তার সবই অবভাস, তার উৎপত্তি আছে, বিনাশ আছে। তাহলে এই যে আকার বা ধারণা মাত্র একটি, তেমনি কোন সজ্জার প্রতিবিম্ব যেমন সত্য নয়, অবভাস মাত্র, জগতের বিভিন্ন সজ্জাও তেমনি কি সত্য নয়, সজ্জার ধারণার প্রতিভাস বা অনুলিপি মাত্র। তার মানে ধারণা হচ্ছে একটা সামান্য, এই জগতের সমগ্র অল। কিন্তু বিশেষ কি? বিশেষ হচ্ছে সেই ধারণার অন্তর্গত কোনো বস্তু বা ব্যক্তি। যেমন আমি বিশেষ। কেন? কারণ আমি মনুষ্যত্ব সামান্যের অন্তর্গত এক ব্যক্তি বা বস্তু। তাহলে আমি ইন্দ্রিয়ের মাধ্যমে তুমি আমাকে দেখছো, তাহলে এটা যেমন সত্য নয় তেমনি মিথ্যাও নয়। তিনি আরেকটি উদাহরণ যেমন বলছেন, যে মনে করো কোনো একটা, কেন আমরা ইন্দ্রিয় বিষয়কে প্রতিভাস কেন বলছি, তার জন্য তিনি বলছেন যে দেখো, একটা কাঠিকে যেমন জলের মধ্যে যদি আমরা দিই, সেটাকে কেমন দেখা যাবে? বাঁকা দেখা যায়। তাহলে সেটা যেমন সত্য, বাইরে নিয়ে আসলে ওটা তেমনই সত্য যে সোজা। তাহলে আমি একই সঙ্গে দুটোকে সত্য বলতে পারি না, তাহলে কন্ট্রাডিকশন হবে। তাহলে যেমন এটা জলের ভেতরে ওটা ব্যাকা, তাহলে আমি দেখছি ইন্দ্রিয়ের মাধ্যমে সেটাও যেমন সত্য, বাইরে এনে দেখছি সোজা, তাহলে সেটাও তেমন সত্য। কিন্তু সোজার ধারণা আমার কাছে কি বুদ্ধির মাধ্যমে প্রকাশ পায়, অর্থাৎ আমার বুদ্ধিতে রয়েছে। তাহলে এই প্রতিভাসের জগৎকে তিনি কি বলছেন? বিশেষের জগৎ বলছেন। অর্থাৎ তিনি বলছেন যে সেই ইউনিভার্সালের, অর্থাৎ সামান্যের জগৎ, সামান্যের যে জগৎ আছে সেই জগতের এটা বিশেষ জগৎ, অর্থাৎ প্রতিলিপি মাত্র, কপি মাত্র তিনি বলছেন। তাহলে এই যে যে সজ্জার ধারণা, তার সেই সজ্জার ধারণা তার কি বিশেষ, মানে সামান্যের প্রতিফলন এই সজ্জা। তাহলে তিনি বলছেন ধারণাকে কেন্দ্র করে গড়ে ওঠে জ্ঞান, অর্থাৎ সামান্যকে কেন্দ্র করে কি গড়ে উঠবে? আমার জ্ঞান গড়ে উঠবে, নলেজ। দ্য নলেজ ইজ নট এ পারসেপশন, অর্থাৎ শুধুমাত্র ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে আমরা যা দেখি অবভাস, তাহলে অবভাসিত বিষয় আমার জ্ঞান নয়। জ্ঞান কি? আমার সৎ বিষয়ক এবং যা অভ্রান্ত। তাহলে অভ্রান্ত এবং সৎ বিষয়ক কি? দ্য রিয়ালিটি। এর আগে আমি তোমাদের ওটা বুঝিয়ে দিয়েছি। রিয়ালিটি যেটা যা আছে, তার মানে বিড়ালের ধারণা বিড়ালত্ব, মানুষের ধারণা মনুষ্যত্ব, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তাহলে এটা কি? এটা আমার আকার, এটা আমার আইডিয়া, এটা আমার ধারণা, এটা আমার সামান্য। তাহলে এই সামান্যকে কেন্দ্র করে কি গড়ে উঠবে? আমার নলেজ গড়ে উঠবে। কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে কেন্দ্র করে কি গড়ে উঠবে? ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠবে দেখো মতামত, অপিনিয়ন, বিলিভ। তাহলে ইন্দ্রিয় আমি আজকে দেখছি, কালকে দেখছি, তাতে আমার বিলিভ তৈরি হচ্ছে, জ্ঞান নয়। কারণ সেখানে কোনো না কোনো সময় সেটা ভ্রান্তি প্রকাশ পাবে, যেমন রজ্জুতে সর্পভ্রম। তাহলে জ্ঞান গড়ে উঠবে কিসে? আমার সেই ধারণাকে কেন্দ্র করে। আর দার্শনিকের উদ্দেশ্য কি? দার্শনিকের উদ্দেশ্য সেই বিচার বুদ্ধিকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে সেই প্রত্যয়ের ধারণাকে জানা, হোয়াট ইজ দ্য কনসেপ্ট, এবং সেই কনসেপ্টের আইডিয়া কি বা ফর্ম কি, প্রত্যয়ের ধারণা জানা, অর্থাৎ সামান্যের ধারণাকে জানা, সামান্যকে জানা, অর্থাৎ ধারণাকে জানা। তাহলে সক্রেটিসকে অনুসরণ করে প্লেটো কেমন মনে করেন যে প্রত্যয় বা ধারণাই জ্ঞানের প্রকৃষ্ট জ্ঞান? কারণ
সক্রেটিস তাই বলছেন। আর তিনি প্লেটো কি করেছেন, এটাকেই কেন্দ্র করে তার আলোচনা কিন্তু শুরু করেছেন। অর্থাৎ সক্রেটিসকে যেমন তিনি শুনেছেন ঠিক ধরো সেইভাবেই উপস্থাপন করছেন। তিনি বলছেন প্রত্যয় বা ধারণার জ্ঞানই প্রকৃষ্ট জ্ঞান। তাহলে তা কখনোই মিথ্যা হতে পারে না। দেখো, সেটা কখনোই মিথ্যা হতে পারে না, চিরন্তন সত্য হবে। তাহলে যেমন সত্যের ধারণা, হোয়াট ইজ দ্য ট্রুথ, ট্রুথ, তার ট্রুথের যে ধারণা সেটা চিরন্তন, সর্বদা সত্য কথা বলিবে। মা বলেন, তোমার মাও যেমন বলেন আমার মাও তেমনই বলেন, পৃথিবীর মা হয়তো তেমনই বলেন, সত্য কথা বলা উচিত। দ্যাট ইজ দ্য কল্যাণের ধারণা। ঠিক আছে, তাহলে এইসব বিষয় মত এমন নয়, কেননা এসব ক্ষেত্রে অভ্রান্ত নয়, ভ্রান্তও হতে পারে। কারণ মতামত ভ্রান্ত হতে পারে কিন্তু জ্ঞান নয়। সক্রেটিস এরকমই বলেছেন যে প্রত্যয়ের যার ধারণা নেই, প্রত্যয়কে যে বিশ্লেষণ করতে পারে না বা তার ইউনিভার্সালিটি বের করতে পারেনি, তাহলে সেই সম্পর্কে তার শব্দকে সবার প্রথমে জানতে হবে, তাহলে তোমার জ্ঞান হবে। আর এই প্রসঙ্গে রাসেলও বলছেন, Plato's philosophy rests in the distinction between reality and appearance, which was first set forth by Parmenides. তার মানে এখানে বলছে যে এই যে ধারণার অধিবিদ্যক আলোচনায় প্লেটো অবভাস এবং রিয়ালিটি বা এই যে সত্তা এবং অবভাসের মধ্যে যে পার্থক্যের উল্লেখ করেছেন, এর সূত্রপাত ঘটেছে কোথায়? পারমেনাইডিসের ফিলসফিতে। তার মানে পারমেনাইডিস যখন তত্ত্বালোচনা করেছেন, তোমাদের যদিও এবার ফিলসফি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় পারমেনাইডিস, সেক্ষেত্রে এটাকে আর দূরে নিয়ে যাচ্ছি না। তো এখানে বলছেন সেই এই যে সত্তা, রিয়ালিটি অ্যান্ড অ্যাপিয়ারেন্স, পরবর্তীতে আমরা অনেক দেখি, রাসেলের ফিলসফিতেও দেখি, ফ্রেগের ফিলসফিতে দেখি, অ্যানালাইটিক ফিলসফিতে মোটামুটি আমরা ভাষা ল্যাঙ্গুইস্টিক ফিলসফিতে সেন্স অ্যান্ড রেফারেন্সের প্রচুর দেখেছি, এবং সেখানে আমরা উইটগেনস্টাইনের ফিলসফিতেও দেখি। তো এই বিষয়কে প্রচুর দেখা যাচ্ছে, কিন্তু শুরু হয়েছিল কোথায়? সেই পারমেনাইডিসের তত্ত্বতে। এই যে প্লেটোর ধারণা শব্দটিকে সাধারণ অর্থে প্রয়োগ করেনি, তিনি বিশেষ অর্থে প্রয়োগ করেছেন। ধারণাকে বলতে তিনি কেমন বলছেন যে ধারণা সঠিক অর্থে মানে সাধারণ অর্থে একটা হচ্ছে মনের ভাব, আর একটা মনের ভাব রূপে মনের সাপেক্ষ মন, তা মন নিরপেক্ষ নয়। এই অর্থে ধারণা হলো মন নিরপেক্ষ বিষয়গত বস্তুর অস্তিত্ব নেই তিনি বলছেন। তাই প্লেটোর মতে ধারণা শব্দটির অর্থ কি? তা মনের ভাব অর্থে যদি বলি, আমরা মুড বলতে বুঝি, তাহলে প্রয়োগ অর্থে বিষয় বস্তুর যে স্বরূপ, অবজেক্ট ইসেন্স অর্থে প্রয়োগ করেছেন। তাহলে মনের ভাব, এই যে ধারণা, অর্থাৎ এই যে ধারণা শব্দটিকে যে মনের ভাব অর্থে প্রত্যয়কে আমরা যদি ব্যবহার করি, তাহলে দেখো যে বিষয়গত যে সত্তা মানে সার সত্তা, অবজেক্টিভ ইসেন্স আমরা যে উপলব্ধি করি, ওই সব সার সত্তাকেই প্লেটো ধারণা বা আকার বলেছেন। তাহলে দেখো পরিষ্কার করে এখানে একদম বলাই রয়েছে যে মনের ভাব, তার মানে মনের মধ্যে আমার যা আছে সেটারই বহিঃপ্রকাশ, সেই সার সত্তাকেই প্লেটো কি বলবেন? ধারণা। তার মানে আমার চশমা সম্পর্কে বা আমার কম্পিউটার সম্পর্কে আমার মনের মধ্যে যে ধারণা আছে, তাহলে সেটাই সামান্যবাদ, সেটাই আকার। তাহলে মানুষের যে স্বস্বরূপ বা তিনি, এবার দেখো যে প্লেটো তাহলে ধারণাকে কেবল সত্তাবান বলে কি শেষ করবেন? না, সঠিক অর্থে প্লেটোর মতে ধারণাই একমাত্র সত্তাবান। তার মানে একমাত্র ধারণারই সত্তা রয়েছে, অন্য কিছু নয়। তার সব কিছুর অস্তিত্ব স্বীকার করা গেলেও যে অস্তিত্ব, তাদের অস্তিত্ব অর্থাৎ ধারণার উপর নির্ভরশীল, ধারণা আছে বলেই সেসব আছে। তার মানে কম্পিউটার আছে কারণ কি? কম্পিউটারত্ব আছে। তার মানুষ আছে কারণ মনুষ্যত্ব ধারণাটি আছে। এখানেই তিনি বলছেন যে ধারণার যে বিষয়গত সত্তা, দেখো এখানে ধারণার যে বিষয়গত সত্তা থাকলেও জাগতিক বস্তুর মতো ধারণার বিশেষ কোনো দেশ অথবা কালে থাকে না। বোঝা গেল? তার ধারণা কি কোনো দেশ অথবা কালে নেই। কারণ দেশ অথবা কালে থাকলে তা ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে যাবে। তাহলে যা দেশ এবং কালে নেই তা প্রত্যক্ষও করা যাবে না, যা প্রত্যক্ষ করা যাবে না তা অদৈশিক। তাহলে তার
তা অবস্থান এবং যা দৈশিক তা কি হবে, তা পরিবর্তনশীল হবে, কিন্তু ধারণা অপরিণামী। কারণ ধারণা কোনো কালেই বর্তমান নেই, অর্থাৎ ধারণা কোনো কাল দ্বারা বাধিতই হয় না। তাহলে যা অপরিণামী অর্থাৎ যার পরিণাম নেই, যার বিকার নেই, তাহলে তাই অকালিক। এটাই তাহলে তোমাদের এই ছিল মনে করো যে প্লেটোর থিওরি, মানে প্লেটোর থিওরি অফ আইডিয়া, তাহলে বাই প্লেটো অর্থাৎ ধারণাবাদ। তাহলে আর ভিডিও দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আর ভিডিওকে বড় করছি না, মোটামুটি থিওরি অফ ফর্ম অর থিওরি অফ আইডিয়া বা থিওরি অফ ইউনিভার্সাল প্লেটো কিভাবে ব্যাখ্যা করেছেন তোমাদের সামনেই রইল। তোমরা দেখো, এটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিও বড় করছি না, এখানেই শেষ করছি। জয় হিন্দ।